84 1784। ফটোগ্রাফি পড়িয়েছিলাম। হ্যাঁ। মহাবিদ্রোহ কবে হয়? 1857 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের অপর নাম কি? মরণোত্তর। সিপাহী বিদ্রোহ। মরণোত্তর তো বিদ্রোহকে মরণোত্তর। মরণোত্তর মানে একটা সময়ে যেটা খুব মানুষের জীবনে কঠিন পরিস্থিতি নেমে আসে। 76-এর মরণোত্তর, মানে দলে দলে মানুষ না খেয়ে মরছে প্রচুর শোষণের কারণে। ওই যে সীতাব রায় রেজা খাকে দিয়েছিল না রাজস্ব আদায়ের, এত শোষণ করেছিল তখন ব্রিটিশ সরকার যে 1700 কত সালে 70, হ্যাঁ, আর 1176 বাংলায় 76-এর মরণোত্তর হয়েছিল না। আচ্ছা, 1857 মহাবিদ্রোহের সময় শুধু ছবি তোলার আকর্ষণে কারা কারা এসেছিল? ফেলিক্স ভিয়াতর, ডক্টর জন মুরে, টয়টালারদের মতো দম্পতিরা ভারতে আসেন। বাহ, ঠিক। এই যে এখানে আছে মন্বন্তর, নৌবিদ্রোহ, দাঙ্গা, দেশভাগ প্রভৃতি বিভিন্ন ফটোগ্রাফ সাম্প্রতিক কালের ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানে তখন যে ছবিগুলো তোলা হয়েছিল, হ্যাঁ, মন্বন্তরের সময় যে ছবিগুলো আমরা ইন্টারনেটে সার্চ করে পাই, সেই ছবিগুলো তখনকার সময় যে মানে ইনস্ট্যান্ট মানে অরিজিনালি যে ঘটনাটা ঘটেছিল সেটা আমরা দেখতে পাই, তাই তো? লেখার ক্ষেত্রে কি হতে পারে, যারা ইতিহাসটা লিখেছে তারা পক্ষপাতদুষ্ট হতে পারে, হ্যাঁ, কিন্তু ছবি কি মিথ্যা কথা বলবে? হ্যাঁ, ছবি এক্সাক্ট যেটা ঘটেছিল সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করবে। যানবাহনের ইতিহাস। পিচের রাস্তা তৈরির কৌশল 1811 সালে হয়। কারা করেছিল? টেলফোর্ড ও ম্যাকডাম। অঙ্কিতা বলো। বাষ্পীয় রেল ইঞ্জিন জর্জ স্টিভেন্স। কত সালে? 1800। এই টাইম লাইন গুলো মনে রাখতে হবে, কারণ 1811 1814 এর মধ্যে দেখো মানে বড় বড় বিষয়গুলো ঘটছে। ফুলটাউন কর্তৃক বাষ্পীয় স্টিমার 1815 খ্রিস্টাব্দে। 1815 পর 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 চলছে, তাই না? বেশ। ইউরোপ ও আমেরিকায় বিভিন্ন শহরে ট্রাম গাড়ির প্রচলন কত সালে হচ্ছে? 1807। হ্যাঁ, আর কলকাতাতে ঘোড়ায় টানা ট্রাম 1873। ঠিক আছে। আকাশপথে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক অগ্রগতি ঘটে আমেরিকার ড্যাশ কর্তৃক এরোপ্লেন আবিষ্কারের ফলে। রাইট ভাতৃদ্বয় 1903। ঠিক আছে। স্থানীয় ইতিহাস পড়েছিলাম, যে স্থানীয় ইতিহাস মানে ধরো আমরা যে ভারতের ইতিহাস পড়েছি, মোগল যুগের ইতিহাস, সম্রাট অশোকের ইতিহাস, এই সমস্ত পড়েছি তো, হ্যাঁ, এগুলো হচ্ছে কি বিরাট বিরাট রাজবংশের ইতিহাস, হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি ছোট ছোট অনেক স্থানীয় ইতিহাস ছিল। এরকম একটা স্থানীয় ইতিহাসের তথ্য বহন করে বইয়ের নাম কি হবে? কলহনের লেখা রাজতরঙ্গিনী। প্রথম স্থানীয় ইতিহাস গ্রন্থ যেখানে কাশ্মীরের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে। বাংলার ইতিহাস কার লেখা? ইতিহাস বই বাংলার ইতিহাস বই কার লেখা? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়। ঠিক আছে। এবার হবে শহরের ইতিহাস, তাই তো? পেন্সিল দাও। একটি শহরের ইতিহাস নিয়ে চর্চার অর্থ হলো ওই শহরের পত্তন, নগরায়নের বিবর্তন, আধুনিকতা, বিভিন্ন সময় ওই শহরের জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা, ওই শহরের শিল্প সংস্কৃতি, রাজনীতির চর্চা, সেখানকার স্থাপত্য, ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিস্তারিত আলোচনা। তাহলে একটি শহরের ইতিহাস মানে কি কি আসবে? বিবর্তন, আধুনিকতা, শহরটাতে কিভাবে আধুনিকতা হলো, কিভাবে নতুন নতুন যানবাহন এলো, হ্যাঁ, কিভাবে সেই শহরের মানুষের জীবনে ড্রেস পোশাক সহ খাবার দাবার সমস্ত কিছুতে আধুনিকতার ছোঁয়া লাগছে, কিভাবে চেঞ্জ এলো, শহরটা কিভাবে প্রতিষ্ঠা পেল, হ্যাঁ, তাই তো? এই সমস্ত বিষয়গুলো হচ্ছে শহরের ইতিহাস। সেখানে আর্থসামাজিক ইতিহাস আসবে, মানে শহরটাতে কোন কোন শিল্পগুলো গড়ে উঠেছে, তার অর্থনৈতিক অবস্থা কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো সমস্ত কিছু আসবে।
আচ্ছা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি বিস্তারিত আলোচনা করা। 1970-এর দশক থেকে মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক স্টিফেন থার্নস্টমের নেতৃত্বে ইতিহাস চর্চার এই বিশেষ ধারাটি বিকাশ লাভ করে। মনে রাখতে হবে কত সালে, 1970-এর দশকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক ছিলেন স্টিফেন থার্নস্টম। কিসের সূচনা করলো, কিসের বিকাশ করছে? শহরের ইতিহাস চর্চা। কিসের? শহরের ইতিহাস চর্চা। পরবর্তীকালে এডউইন বারোজ ও মাইক ওয়ালেস, এসজি বেকল্যান্ড, জা আবু লুগোদ, কলিন জোন্স, বেসি লুই পিয়ার্স, রোনাল্ড টেলর, রয় পোর্টার প্রমুখ এই ধারাকে সমৃদ্ধ করেন। মানে এরা আরো ওই যে ধারাটাকে শুরু করলো স্টিফেন, সেটাকে এরা আরো চর্চা করলো, আরো এই বিষয়ে গবেষণা করলো, দিয়ে আরো বিষয়টাকে কি করলো, আরো গবেষণা করে বিস্তারিত করলো। শহরের যে ইতিহাসে যে চর্চা সেটাকে বেড়ে গেল। কলকাতার ইতিহাস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি চর্চা করেছেন। সেই ধারায় পূর্ণেন্দু পাত্রী, নিখিল সরকার, সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাধারমণ মিত্র, রাধাপ্রসাদ গুপ্তর মতো বাঙালি ইতিহাস গবেষক যেমন আছেন, তেমনি পিটি নায়ারের মতো অবাঙালি গবেষকও বর্তমান শহরের ইতিহাস চর্চার উল্লেখযোগ্য গ্রন্থ হলো শহরের ইতিহাস চর্চার উল্লেখযোগ্য গ্রন্থ হলো সংস্কৃতির ইতিহাস। কলকাতাকে নিয়ে লেখা রাধারমণ মিত্রর কলিকাতা দর্পণ, এগুলো হচ্ছে কি সংস্কৃতির ইতিহাস। তারপরে হচ্ছে রাধারমণ মিত্রের লেখা কলিকাতার দর্পণ। কলিকাতার দর্পণ পড়লে কোন শহরের ইতিহাস জানতে পারবো? কলকাতা শহরে। হ্যাঁ, কোন শহরে? কলকাতা। ডক্টর সৌমিত্র শ্রীমানি সম্পাদিত কলিকাতা কলকাতা, এছাড়াও লক্ষ্মী সুব্রমণিয়াম এর পোর্ট টাউনস সিটিজ, বিজয় কুমার মুখোপাধ্যায় রচিত শহর বহরমপুর। তাহলে দেখো কত সুন্দর আমাদের আশেপাশে একটা শহরের নাম, তাই না? বহরমপুর শহরের ইতিহাস। এরকম আমাদের বীরভূম জেলারও ইতিহাস আছে, বর্ধমান জেলারও ইতিহাস আছে, ঠিক আছে? অনিরুদ্ধ রায় এর মধ্যযুগের নগর, মুনতাসির মামুন রচিত ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী, আব্দুল মুমিন চৌধুরী এর রাজধানী ঢাকার 400 বছর এবং উত্তরকাল, যতীন্দ্রমোহন রায় এর ঢাকার ইতিহাস, শামসুদ্দিন চৌধুরী এর প্রাচীন নগরী সোনারগাঁও থেকে, যেখান থেকে শেরশাহ তার গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শুরু করেছিল, এই জায়গা এই বিশেষ উল্লেখযোগ্য। সম্প্রতি সুভাষ বিশ্বাসের নদিয়া জেলার নগরায়ণ প্রক্রিয়া প্রবন্ধ থেকে এই জেলার দরাবপুর, মদনপুর, বগুলা প্রভৃতি গ্রামগুলি উদ্বাস্তু আগমন এবং অকৃষিজীবী পেশার উপর ভিত্তি করে কিভাবে আদমশুমারি শহরে রূপান্তরিত হয়েছে তার ইতিহাস জানা যায়। অকৃষিজীবী মানে কি? কৃষি ব্যবস্থা নেই, মানে শিল্পভিত্তিক সভ্যতা। হ্যাঁ, শিল্পভিত্তিক সভ্যতা কোথায় দেখা যায় বেশি, গ্রামে না শহরে? শহরে। তাহলে এই হলো শহরের যে কে বলো পত্তন, এর ইতিহাস, সূচনা, তাই তো? কলকাতা শহরকে মানে প্রতিষ্ঠা করেছিল জব চার্নো। কলকাতা, সুতানুটি আর গোবিন্দপুর, 3টে গ্রাম নিয়ে, তাই তো কলকাতা শহর। ঠিক একইভাবে যে কোনো শহর পূর্বে একদম জন্ম থেকে কি শহর ছিল? শহর ছিল না। একটা সময় সে উন্নতি হয়ে হয়ে বিভিন্ন মানুষ এখানে বসেছে, অনেক দোকান বাজার, তারপরে শিল্প টিল্প বসে, সেই জায়গাটা কি হয়, বাইরের লোক এসে থাকতে শুরু করে, তারপরে জমজমাট হয় জায়গা, তাই তো? এভাবে হয়েছে। দেখো তাহলে শহরের ইতিহাস হলো, শহরের ইতিহাসে এই যে নামগুলো আছে, ঠিক আছে, এই বিষয়ে বিভিন্ন শহরের বিষয়ে যে ইতিহাসগুলো লিপিবদ্ধ করেছে যারা, সেগুলো কিছু কিছু মনে রাখতে হবে, যেমন রাধারমণ মিত্রের কলিকাতা দর্পণ। হ্যাঁ, সামরিক ইতিহাস। সমাজ জীবনে যুদ্ধের প্রভাব অনস্বীকার্য। প্রাচীনকালেই বিভিন্ন পদ্ধতিতে যুদ্ধের প্রচলন ঘটে। তখন লাঠি, তরোয়াল, গদা, তীর ধনুক নিয়ে দল বেঁধে সেনাদের মুখোমুখি যুদ্ধ চলতো, বুঝেছো? প্রাচীনকালের কথা বলছে, মানে তখন তো আর বিরাট বিরাট মানে মিসাইল ছিল না, হ্যাঁ, আর বন্দুকও ছিল না। তখন কি কি নিয়ে যুদ্ধ করতো মানুষ? লাঠি, তরোয়াল, গাদা, তীর ধনুক ইত্যাদি নিয়ে। গড়ে উঠেছিল পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, রথ বাহিনী, উষ্ট্র বাহিনী, গোলন্দাজ বাহিনী প্রভৃতি। হস্তি বাহিনী মানে কি? হস্তি মানে হাতি, হাতির যে বাহিনী, হাতির যে। অশ্ব বাহিনী মানে ঘোড়া, রথ বাহিনী মানে রথ টাইপের যে যুদ্ধ যানগুলো ব্যবহৃত। উষ্ট্র মানে উটের বাহিনী,
আর গোলন্দাজ মানে হচ্ছে তোমার যেটা ওরা যে বারুদ টারুদ ব্যবহার করবে এটা, হ্যাঁ। আর পদাতিক মানে পায়ে হেঁটে যে সৈন্যরা যারা তরোয়াল চালায় খুব, এইরকমটা, ঠিক আছে। আচ্ছা, গড়ে উঠেছিল, এগুলো গড়ে উঠেছিল, তাই তো। সৈন্যদের আত্মরক্ষার জন্য ছিল ঢাল, বর্ম, শিরস্ত্রাণ ইত্যাদি। ঢাল, বর্ম এবং শিরস্ত্রাণ ইত্যাদি, এইগুলো যেগুলো তাদের গার্ড হিসেবে বা যেগুলো তারা আঘাত করবে, এই যন্ত্রগুলোর কথা বলছিল। মাথাতে একটা প্রোটেকশন থাকতো, হ্যাঁ, তাই তো। ওরা মেন মেন জায়গাগুলো মাথা, বুক, এগুলোকে বেশি প্রোটেকশন করতো, হ্যাঁ, তাই তো। কারণ পায়ে হাতে যদি মানে বন্দুকের গুলি লাগে তাহলে কি হবে, সেই মানুষটাকে একদম মরে যাবে এরকম সম্ভাবনা থাকবে, থাকবে না। কিন্তু যার বুকে লেগে যাবে কিচ্ছু করার নাই, তাই তো। যদি ব্রেনে লাগে হ্যাঁ শেষ। আচ্ছা, ওই তোমার মালালা যে ছিল, মালালা ইউসুফজাই, ওর ব্রেনে একটা না দুটো গুলি করে দিয়েছিল মাথাতে, হ্যাঁ, কিন্তু তারপর ওকে চিকিৎসা করে বেঁচেছিল, হ্যাঁ। এখনো শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে, কৈলাস সত্যার্থীও পেয়েছে, হ্যাঁ, একসঙ্গে পেয়েছিল নোবেল প্রাইজ ওরা, মালালা ইউসুফজাই। হ্যাঁ, অসাধারণ ইংরেজিতে কথা বলে, দেখবে শুনবে, হ্যাঁ, অসাধারণ কথা বলে মালালা ইউসুফজাই। দেখো আমি পড়িয়ে তারপর দেখাচ্ছি। মধ্যযুগে ইউরোপের যুদ্ধে বন্দুক ও কামানের ব্যবহার শুরু হয়। আবার বাবর অনেক কম সৈন্য নিয়েও শুধু কামানের সহায়তায় পানিপথের প্রথম যুদ্ধে 1526 ইব্রাহিম লোদির বিশাল বাহিনীকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতন করে। বুঝেছ? কে মোগল সাম্রাজ্যের সূচনা কে করে ভারতে? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কি বললাম? জোরে বলতে হবে। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কত সালে? 1526। বাহ, 1526 পানিপথের প্রথম যুদ্ধ, তাই তো। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ। একদিকে ছিল বাবর আর একদিকে ছিল ইব্রাহিম লোদি। কে এই যুদ্ধে জিতেছিল? বাবর। কেন? কারণ তো সৈন্য অনেক ছিল, অল্প ছিল, মিসাইল ছিল। মিসাইল ছিল, কামান ব্যবহার করেছিল, বুঝেছো। বাবরের সৈন্য ছিল ইব্রাহিম লোদির থেকে অনেক কম, ঠিক আছে, তাও কিন্তু সে জিতেছিল। 1795 খ্রিস্টাব্দে ভারতের 3টি প্রেসিডেন্সির জন্য পৃথক সেনাবাহিনী গড়ে তোলে। মহাবিদ্রোহ হয় কত সালে? 1857 সালে। মহাবিদ্রোহের পর ওই 3টি বাহিনীকে একত্রিত করে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি বলা হয়। কি বলা হয়? ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। 1930 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান নেভি ও ইন্ডিয়ান এয়ার ফোর্স গড়ে তোলা হয়। ফলে ভারতীয় সামরিক বাহিনী আধুনিক হয়ে ওঠে, বুঝেছো। আর এই যে ধীরে ধীরে দেখো ইন্ডিয়ান নেভি গড়ে উঠছে, ইন্ডিয়ান এয়ার ফোর্স গড়ে উঠছে, আর ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি কত সালে? 1857 সালে। দেখো মহাবিদ্রোহ যখন হয় তখন ব্রিটিশরা তো এখানে শাসন করছিল, হ্যাঁ। তো ব্রিটিশদের আন্ডারে প্রচুর ভারতীয়রা যারা সৈন্যবাহিনীতে চাকরি করত, ভারতীয় সংখ্যায় বেশি ছিল, হ্যাঁ। এই কারণে ব্রিটিশদের যখন মহাবিদ্রোহ শুরু হয় তখন কিন্তু ভারতীয় সৈনিকরাই ব্রিটিশদের বিরুদ্ধে চলে গেল। তখন ব্রিটিশরা দেখলো, আর সবচেয়ে বেশি মানে যেটা হয়েছিল, মানে ব্রিটিশরা অবিশ্বাস করতো যাদের, সেটা হচ্ছে বাঙালি সৈনিকদের, হ্যাঁ। এবং তারা যখন দেখলো যে এই তো ভারতীয় সৈনিকদের এত পরিমাণ রাখলো তো সমস্যা, কবে আমাদের আবার উল্টে পিটে দেবে বলা মুশকিল। তখন ওরা করছে কি, তখন বলছে আমরা এবার গোর্খা সৈন্য নেবে, গোর্খা নেপালি সৈন্যদের আনতে শুরু করলো। বুঝতে পারছো তো, হ্যাঁ। তো এটা হচ্ছে যেহেতু 1857 কথা বলছে, কারণ 1857 পরে কিন্তু সৈন্যবাহিনীর মধ্যে চেঞ্জ আসতে শুরু করে, হ্যাঁ। এই কারণে এই কথাগুলো বলছে। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি 1930-এর দশকে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ার ফোর্স গড়ে তোলা হয়। ফলে ভারতীয় সামরিক বাহিনী আধুনিক হয়ে ওঠে। আবার গোলা বারুদ, বিমান, বোমা, রকেট লঞ্চার, মাইন, সাবমেরিন প্রভৃতির ব্যবহারে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতি ভয়ঙ্কর হয়ে ওঠে, ঠিক আছে। কারণ এই যে গোলা বারুদ বা বিমান, রকেট যত আবিষ্কার হবে তত কি মানুষের বেশি মারা যাবে না কম মারা যাবে? মারা যাবে বেশি, তাই তো। এই যে আণবিক বোমা বা অ্যাটম বোম, যেটা ফ্যাটম্যান, একটা ফ্যাটম্যান ছিল, একটা কি ছিল, আর একটা কি ছিল নামটা, যেটা শিকাগো শহরে ফেলা হয়েছিল, হিরোশিমা ও নাগাসাকি শহরে, ওটাই তো আমেরিকা। এক একটা বোমাতে কত মানে লক্ষ লক্ষ লোক মারা গেছে, তাই তো। তাহলে যত আধুনিক যন্ত্র তত কি হবে?
মানুষ মারা যাবে। সেটাই বলছে এখানে যে গোলা বারুদ, বিমান এবং বোমা, রকেট লঞ্চার, মাইন, সাবমেরিন প্রভৃতির ব্যবহারে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতি ভয়ঙ্কর হয়ে ওঠে। যুদ্ধের এসব ইতিহাস নিয়ে বর্তমানে চর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এখন গবেষকগণ তাদের চর্চা শুধুমাত্র যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। যুদ্ধের খুঁটিনাটি, তাদের সমরসজ্জা, তাদের রণকৌশল, তারা কিভাবে যুদ্ধ করতো, কিভাবে পরিচালনা করতো, হ্যাঁ, এমনকি সামরিক পোশাক এবং অস্ত্রশস্ত্র তাদের ইতিহাস চর্চার পরিধির মধ্যে এখন এনেছেন। সামরিক পোশাক, তারা কি পোশাক ব্যবহার করতো, তাদের অস্ত্রশস্ত্রগুলো কেমন ছিল, হ্যাঁ, কিসের তৈরি ছিল, ঢাল বা তরোয়াল এগুলো কেমন ছিল, বা বাবরের সময়কালের যে গোলা বারুদ ব্যবহার হয়েছিল সেই গোলা বারুদগুলো কেমন ছিল, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু এখন চর্চার বিষয়। মানে কত সালে যুদ্ধ হয়েছিল তাতেই শেষ হবে না, তার যে একদম বিস্তারিত পুঁথিনাতি খুঁটি একদম সমস্ত কিছু এখন আলোচনার বিষয়। বার্নেট, কোরেলি, সেলফোর্ড, বি ডোওয়েল ও জন টেরাইন যৌথভাবে প্রাচীনকালের যুদ্ধবিদ্যার সঙ্গে আধুনিক কালের যুদ্ধবিদ্যার তুলনামূলক আলোচনা করেছেন। রিচার্ড কোন আমেরিকার সৈনিকের জীবনচর্চার ভিত্তিতে সে দেশের সামরিক ইতিহাস লিখেছেন। আবার রজার স্পিলার, জন হোয়াইট ক্লে প্রমুখ যুদ্ধ ও যুদ্ধের সঙ্গে জড়িত নানা কিংবদন্তির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। সামরিক ইতিহাস চর্চার বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো যদুনাথ সরকারের মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, মনে রাখতে হবে। যদুনাথ সরকারের লেখা মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। সুরেন্দ্রনাথ সেনের মিলিটারি সিস্টেম অফ দ্য মারাঠাস, এগুলো বইয়ের নাম সব। রবার্ট আর্মের হিস্ট্রি অফ মিলিটারি ট্রানজাকশন ইন হিন্দুস্তান, উমাপ্রসাদের মিলিটারি কস্টিউম অফ ইন্ডিয়া, জি এ সাধু এর আ মিলিটারি হিস্ট্রি অফ এনসেন্ট ইন্ডিয়া, কৌশিক রায়ের দ্য আর্মি ইন ব্রিটিশ ইন্ডিয়া, ওয়্যার অ্যান্ড সোসাইটি ইন কলোনিয়াল ইন্ডিয়া, দ্য আর্ম ফোর্সেস অফ ইন্ডিয়া 1947 থেকে 2006, সুবোধ ঘোষের ভারতীয় ফৌজের ইতিহাস, দীপ্তিনীল রায় ও নিখিলেশ ভট্টাচার্য সম্পাদিত অস্ত্রচর্চা প্রভৃতি। এই বইগুলোর নাম একবারও তো মনে থাকবে না, ধীরে 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 যখন এগুলো বারবার রিভাইজ হবে তখন এগুলো মাথায় থেকে যাবে। তবে যদুনাথ সরকারের লেখা বইটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট বই, হ্যাঁ, মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া। বেশ, তাহলে মিলিটারির ইতিহাস বা সামরিক ইতিহাস গেল, তাই তো? তাহলে প্রাচীন যে সময়কালে, হ্যাঁ, প্রাচীন যে সময়কালে তখন মানুষ যুদ্ধ করতে, তাদের উপকরণ কি কি ছিল? হ্যাঁ, লাঠি, তরোয়াল, ঢাল, এই সবগুলো, তাই তো? বেশ, পরিবেশের ইতিহাস। সম্প্রতি বাস্তুতন্ত্র ও পরিবেশবিদ্যা নিয়ে আগ্রহ ও চর্চা দুই বৃদ্ধি পেয়েছে। মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব ও জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া, দেখো পরিবেশের প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন লস এঞ্জেলসে কি হচ্ছে, গোটা আগুনে পুড়ছে, হ্যাঁ, খবরে দেখছো, হ্যাঁ, আমেরিকাতে কিরকম, কেন? এর প্রধান একটা কারণ কি? পরিবেশ দূষণ, হ্যাঁ, এই যে তাপমাত্রা বাড়ছে। ওখানকার একটা সায়েন্টিস্টই বলছে এই কথাটা, একটা সায়েন্টিস্ট বলছে যে জায়গাতে লস এঞ্জেলসের ওখানে থাকতো সেই বলছে যে ওই মানে আমেরিকাতে যে আগুনের যে বিষয়টা ঘটেছে সেটা নিয়ে আগে সতর্ক করেছিল। করে উঠেছে বিভিন্ন পরিবেশ আন্দোলন, যেমন চিপকো আন্দোলন 1974 সালে, নর্মদা বাঁচাও আন্দোলন 1985 খ্রিস্টাব্দে ইত্যাদি, ঠিক আছে? বাস্তুতন্ত্র, আবহবিজ্ঞান, বনাঞ্চলের ইতিহাস, এসবই এখন ইতিহাস চর্চার আলোচ্য বিষয়। সাধারণভাবে 1970-এর দশকে এই ধারার সূত্রপাত হয়। বর্তমানে বিষয়টি আরও গতি লাভ করেছে। ভারতে এই ধারার অগ্রণী ইতিহাসবিদরা হলেন ইরফান হাবিব, মাধব গ্যাডগিল, রামচন্দ্র গুহ, মহেশ রঙ্গরাজন, বসন্ত সবেরওয়াল প্রমুখ। বর্তমানে বিভিন্ন ঐতিহাসিক ও গবেষক পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা করেছেন। এ বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গবেষণা কার্য হলো র্যাচেল কারসন এর দ্য সাইলেন্ট স্প্রিং, কি নাম? দ্য সাইলেন্ট স্প্রিং। 1962 সালে লেখা ইরফান হাবিব এর পিপলস হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থাবলীর 36তম খণ্ড দ্য ইকোলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। রামচন্দ্র গুহ এর অশান্ত অরণ্য জীবন, রামচন্দ্র গুহের লেখা। রামচন্দ্র গুহ যেটা বলছিলাম না আগের দিন, রামচন্দ্র গুহ যে ইন্ডিয়া, এই গান্ধী, কি বললাম বইটার নাম?
রামচন্দ্র বলে হ্যাঁ ইন্ডিয়া আফটার গান্ধী। যেমন আছে বইটা, ইন্ডিয়া আফটার গান্ধী। চিপকো আন্দোলন কবে হয়েছিল? 1974। নর্মদা বাঁচাও আন্দোলন 1985-তে। রামচন্দ্র গুহ এর অশান্ত অরণ্য জীবন এবং এনভায়রনমেন্টালিজম আর গ্লোবাল হিস্ট্রি, আলফ্রেড ক্রসবি এর ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম, রিচার্ড গ্রোভ এর গ্রিন ইম্পেরিয়ালিজম, শুভেন্দু গুপ্ত এর প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা, সুধাংশু পাত্রের বিশ্ব পরিবেশ ও মানুষ, আবিরলাল মুখোপাধ্যায় রচিত শব্দের আশীর্বাদ, শব্দের অভিশাপ। শব্দের আশীর্বাদ এবং শব্দের এই আর্টিকেলটা আমরা যখন পড়তাম তখন ছিল, শব্দের আশীর্বাদ এবং শব্দের অভিশাপ, এটা পড়েছিলাম আমরা সব, কোন একটা ক্লাসে ছিল। সমিত কর রচিত বিপন্ন পরিবেশ ও বিপন্ন মানুষ। তাহলে পরিবেশের ইতিহাস হলো, সামরিক ইতিহাস হলো, শহরের ইতিহাস হলো নাকি? বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসা বিদ্যার ইতিহাস। মানুষের সভ্যতার ইতিহাসের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। মিশর, ব্যাবিলন, গ্রিস, ভারত প্রভৃতি সব প্রাচীন সভ্যতার বিজ্ঞান চর্চা, প্রযুক্তিবিদ্যার অনুশীলন এবং চিকিৎসা কর্মের অস্তিত্ব ছিল। কোন কোন দেশের নাম করছে? মিশর, ব্যাবিলন, গ্রিস এবং ভারত। দেখো, মিশর, ব্যাবিলন, গ্রিস এগুলোতে যেমন প্রাচীন সভ্যতা ছিল, তেমন ভারতেও তো প্রাচীন সভ্যতা ছিল। আগের দিন বলছিলাম না আমি, হরপ্পা সভ্যতার পরবর্তী সময়কাল সহ হরপ্পা সভ্যতা, সিন্ধু নদীর তীরে যে সভ্যতা গড়ে ওঠে, তাই তো? হ্যাঁ, তারপর সভ্যতাগুলো যেমন ধরো গুপ্ত সময়কালে বা মৌর্য সময়কালের, হ্যাঁ, যারা বিজ্ঞান চর্চাও তো ছিল, যেমন হ্যাঁ আর কে ছিল? আর্যভট্ট ছিল না, বরাহমিহির, এগুলো কি সব সায়েন্সের চর্চা করতো এরা, তাই তো? মেডিকেলের চর্চা হতো। সে ঠিক তেমনই মিশর, ব্যাবিলন, গ্রিস এই দেশেও ছিল। বিজ্ঞান প্রযুক্তি, ভারত এবং ইউরোপীয় সভ্যতায় প্রাচীনকাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তির অস্তিত্ব ছিল। প্রাচীন রোমে সিসেরো, হিকিটাস, এরিস্টার্কাস প্রমুখ একই সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার চর্চা করতেন। ভারতে প্রাচীন ভারতে গণিত, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র প্রভৃতির চর্চার প্রমাণ পাওয়া যায় আর্যভট্টীয় এবং আর্য সিদ্ধান্ত, বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা ও বৃহৎ সংহিতা প্রভৃতি গ্রন্থ থেকে পাওয়া যায়। এটা এত চিৎকার করে, হ্যাঁ, যদি ওই পাড়া চিৎকার করে এই পাড়া শোনা যাবে। প্রাচীন ভারতে নাটকের যখন রিহার্সাল হতো, বাপরে ছোট ছোট কথা বলতো, আর সেই আমার সেই উন্মাদের পাঠ ছিল তো, বাপরে মানে ওই যে স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট চেঁচানো, এমন চিৎকার করে স্ক্রিপ্টই ভুলে যাবে। হ্যাঁ, প্রাচীন ভারতে তাহলে গণিত, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র এগুলো সব চর্চা ছিল। আর্যভট্টের লেখা বইয়ের নাম কি? আর্যভট্টীয়, কি বললাম? আর আর্য সিদ্ধান্ত, বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকা ও বৃহৎ সংহিতা, ঠিক আছে? এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসবে প্রভৃতি গ্রন্থ থেকে। সম্প্রতি টমাস কুহন রচিত দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন, টমাস কুহনের লেখা দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন এবং জেডি বার্নাল রচিত সায়েন্স ইন হিস্ট্রি, বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী গ্রন্থ। এছাড়া দীপক কুমারের লেখা সায়েন্স অ্যান্ড দ্য রাজ, এই বইটা খুব ইম্পর্টেন্ট বই, সায়েন্স অ্যান্ড দ্য রাজ, এই বইটা আছে এখানে, সায়েন্স অ্যান্ড দ্য রাজ, এখানে ছিল বইটা কোথায়? হ্যাঁ, সায়েন্স অ্যান্ড দ্য রাজ ওখানে আছে, দেখতো অভি, দেখতো বইটা নিয়ে তো দেখা যায় না, ওখানে কোথাও থাকবে, দেখ, সায়েন্স অ্যান্ড দ্য রাজ, সায়েন্স অ্যান্ড দ্য রাজ, দীপক কুমারের লেখা। ভালো ভালো ইনফরমেশন দিয়েছে কিন্তু এই বইগুলো, এগুলো খুব মানে ইম্পর্টেন্ট বিষয়, কেননা এগুলো তো তোমার স্পেশাল রিসার্চ, হ্যাঁ, পার্টিকুলার একটা স্মল টপিকও নয়, টপিকটা স্মল শুনতে কিন্তু বিরাট মানে প্রেক্ষাপট আছে, ঠিক আছে? এটাতে সায়েন্স অ্যান্ড দ্য রাজ, ডেভিড আর্নল্ড এর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া, ইরফান হাবিবের মধ্যযুগের ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি, পাওয়া গেছে? হ্যাঁ, হয়তো পেয়েছে। সমর সেনের বিজ্ঞানের ইতিহাস প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ, ঠিক আছে? সায়েন্স অ্যান্ড দ্য রাজ, দীপক কুমার।
অক্সফোর্ড পাবলিশার না, দেখো পাশে দেখো লেখা আছে অক্সফোর্ড পাবলিশার। না কি পাবলিশার এদিকে দাও। হ্যাঁ লেখা আছে হ্যাঁ পেজগুলো খুব সুন্দর, সবাই ইংলিশে ইংলিশে তো। পড়তে। এটা আমার ডিজার্টেশন পেপারে ছিল সায়েন্সের উপর, ডেভেলপমেন্ট অফ সায়েন্স ওয়েস্ট বেঙ্গলে। তখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি কেন্দ্র করে, হ্যাঁ, যে সায়েন্সের ডেভেলপমেন্ট হয়েছিল তার যে ইতিহাস, এর উপরে আমি লিখেছিলাম। তখন এই বইগুলো পড়তে, আরও অনেক আর্টিকেল পড়তে হয়েছিল, হ্যাঁ এগুলো। এই বইগুলো এখন পড়তে নিজে পড়তে পারতা? হ্যাঁ কেন পড়তে পারো না? ইংলিশগুলো কঠিন হবে না? কঠিনই হয়। অক্সফোর্ড পাবলিশারতে এরা সব টপ ইন্টেলেকচুয়ালের মতন মানুষ, সম্ভবত জেএনইউ টেএনইউ পড়ায় দীপক কুমার। ইংলিশে নাম লেখা পড়তো, এই তো উইলিয়াম রক্সফোর্ড। পড়তে পড়তে এরকম যদি রেফারেন্স বই পাওয়া যেত মজা লাগে না? হ্যাঁ, মানে দেখো যে বইটার নাম পড়ছো সেই বইটা এখানে আছে, হ্যাঁ মনে থাকবে। মনে থাকবে, এইটা ভুলবে না অন্তপক্ষে, সায়েন্স সেন্টার আজ ভুলবে না। বেশ, তাহলে হলো ইরফান হাবিবের লেখা মধ্যযুগের ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে, চিকিৎসাবিদ্যা, চিকিৎসাবিদ্যা ভিডিওটাতে দেখায়, সায়েন্স সেন্টার আছে। ইউরোপ তথা ভারতে চিকিৎসাবিদ্যা চর্চার ধারাটি সুপ্রাচীন। আজও চিকিৎসকরা যে হিপোক্রেটিক এর শপথ নেন তার উৎস রয়েছে খ্রিস্টপূর্ব 5ম অব্দে। ভারতে, আচ্ছা, প্রাচীন ভারতে কে কে চরক, সুশ্রুত, ধন্বন্তরী প্রমুখ চিকিৎসাবিদ্যার চর্চায় খ্যাতি অর্জন করেছিল? নামগুলো মনে রাখতে হবে। কি কি? চরক, সুশ্রুতা। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যার সূত্রপাত ঘটে। কলকাতা মেডিকেল কলেজ, কোন মেডিকেল কলেজ? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতে আধুনিক চিকিৎসাবিদ্যার যে সূত্রপাত ঘটে। আধুনিক চিকিৎসাবিদ্যা মানে কি? অ্যালোপ্যাথি টাইপের চিকিৎসাবিদ্যা, অপারেশন, হ্যাঁ, সিজার, এইসব মানে যে বিষয়গুলো, ঠিক আছে, এইগুলো আধুনিক। যেমন ধরো ছিল হোমিওপ্যাথিক ছিল বহু পুরাতন, তারপরে আয়ুর্বেদিক ছিল বহু পুরাতন প্রথা ছিল, তাই তো পন্থা। কিন্তু এখন কি বলছে, কলিকাতা যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলো তারপর থেকে আধুনিক চিকিৎসাবিদ্যার সূত্রপাত ঘটলো। বর্তমানকালে চিকিৎসাবিদ্যার ইতিহাস নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রসায়ন শাস্ত্র চর্চার ইতিহাস লিখেছে। এ বিষয়ে আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান এবং তপন চক্রবর্তীর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। কি? চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস। আর পড়াবো নারীর ইতিহাসের পর, তারপরে টপিকটা আছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান। তার নারীর ইতিহাসটা পড়িয়ে দিই নাকি? আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের ব্যবহারের পদ্ধতি, এটা তাহলে পরের দিন পড়ানো হবে নাকি? দেখো, হ্যাঁ, প্রাচীনকাল থেকে সভ্যতার সংস্কৃতিতে নারী জাতি পুরুষদের দ্বারা প্রভাবিত এবং পরিচালিত হওয়ার ফলে নারীর সাধারণ দাবি দেওয়া ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা উপেক্ষিত হয়েছে এবং পুরুষদের যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, প্রশাসন প্রভৃতি সাধারণভাবে ইতিহাস চর্চার বিষয় হিসেবে স্বীকৃত পেয়েছে। বিষয়টা বুঝতে হবে, প্রাচীনকাল থেকে সভ্যতার সংস্কৃতিতে নারী জাতি পুরুষদের দ্বারা প্রভাবিত ও পরিচালিত হওয়ার ফলে, বুঝছো, যে যেমন ধরো আমরা প্রাচীন সময়কালে যে পর্দা প্রথা, হ্যাঁ, এগুলো কি নারী জাতি কি মানে ঘর কুনো করে রাখার ব্যবস্থা, মানে ওরা ঘরের ভিতরেই থাকো ঢুকে, হ্যাঁ নাকি, এরকম ব্যবস্থা প্রাচীন ভারতেও ছিল। মানে তারা সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার অধিকার ছিল না, তাই তো। যেমন তার প্রমাণ কি? সতীদাহ প্রথা ছিল, হ্যাঁ, বিভিন্ন ধরনের সামাজিক যে কুপ্রথাগুলো, হ্যাঁ, তাই তো। যেমন আমি এক জায়গায় পড়ছিলাম যে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়িতে ওর বাড়ির যে মহিলাদের তারা যখন স্নান করানো হতো, মানে গঙ্গা স্নান করতে যাই তো, গঙ্গা স্নান করতে যাবে তো ওদিকে ওই পালকিতে ভরে নিয়ে যেত বলছে, পালকিতে ভরে নিয়ে গঙ্গাতে ডোবাতো, পালকি সহ ডোবাতো, আবার নিয়ে চলে যেত। কোন একটা পত্রিকাতে পড়েছিলাম, যাতে ওদের মুখ বাইরে কেউ দেখতে না পায়, দেখলে কি হবে, পর্দা প্রথা, হ্যাঁ, তাই তো। এই যে ব্যবস্থাগুলো ছিল, তাই তো। তার মানে কি এক ঘরে করে রাখা, হ্যাঁ, এই ব্যবস্থাগুলো,
হ্যাঁ, ওই যে বৈধব্য দশা হবে, প্রাচীন শাস্ত্রে বলছে না যে নারী জাতি পড়াশোনা করলে কি হবে, বৈধব্য দশা হবে, মানে তার যে ইন ফিউচার ভবিষ্যৎ সে নিয়ন্ত্রণে থাকবে না, কথাই শুনবে না। বিভিন্ন বিষয়, বুঝেছো তো? শুনবে না, প্রতিবাদ আসবে, অন্যায় প্রতিবাদ করবে। অথচ সমাজ, রাজনীতি, শিক্ষা, আন্দোলন প্রভৃতি ক্ষেত্রে নারীদের অবদান মোটেই কম নয়, তাই তো? শাসন ক্ষেত্রে রানী দিদ্দা, সুলতানা রাজিয়া, সুলতানি যুগে রাজিয়া সুলতানা, তাই তো? রানী লক্ষ্মীবাই, রানী দুর্গাবতী সহ বর্তমানকালের ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা প্রমুখ, এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে সরলা দেবী চৌধুরী রানী, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, শান্তি দাস, কল্পনা দত্ত, হ্যাঁ, অবদান চিরস্মরণীয়। এগুলো তো সব তোমরা মানে ইতিহাসে পড়েছো। এই এই যে নারী স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, হ্যাঁ, এই যে বীণা দাস, শান্তি দাস, কল্পনা দত্ত, এরা ছিলেন। শেখ হাসিনা মানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন, শেখ হাসিনা। হ্যাঁ, ওর নামে আছে, মানে কি একটা রাষ্ট্রের যে প্রধান মন্ত্রীর পদে বসেছে যে নারী হিসেবে, সেটা তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে সেটা, কারণ ভারতের যে রাষ্ট্রপতি কি নাম এখন, দ্রৌপদী মুর্মু, সেটাও একটা বিরাট ব্যাপার, তাই না? স্বাধীন ভারতে পরিবেশ রক্ষায় নর্মদা বাঁচাও আন্দোলনে মেধা পাটেকার, চিপকো আন্দোলনে গৌরী দেবী, পশু রক্ষা আন্দোলনে মেনকা গান্ধী প্রমুখের নেতৃত্ব প্রশংসা দাবি রাখে। ইতিহাসে নারীর এরূপ ভূমিকার উপর আলোকপাতের উদ্দেশ্যেই নারীর ইতিহাস চর্চাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে 1975 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক নারী বর্ষ হয় এবং 1975 থেকে 1985 দশকে নারী দশক হিসেবে পালিত হয়েছে। কত সালে? 1975 নারী আন্তর্জাতিক নারী বর্ষ, 1975। আর 1975 থেকে 85 10 বছর, তাই তো, নারী দশক পালিত হয়। কেন? কারণ এই সমস্ত যারা নারীরা ছিলেন তাদের যে অবদান বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে, তাদের যে সাফল্য, সেটিকে স্মরণ করে। 1870 দশক থেকে নারী ইতিহাস চর্চার সূত্র, আচ্ছা, 1870 দশক থেকে নারী ইতিহাস চর্চার ধারার সূত্রপাত। আচ্ছা, মানে নারী ইতিহাস চর্চার ধারা, নারীদের যে ইতিহাস আছে, এই যে কল্পনা দত্ত, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, তাদের যে ইতিহাস, সে সমস্তগুলো চর্চা শুরু হলো। মূলত ব্রিটেন ও আমেরিকার দ্বিতীয় প্রজন্মের নারীবাদী ঐতিহাসিকদের উৎসাহ ও আগ্রহে এই ধারার আবির্ভাবের বিকাশ। কোথাকার? ব্রিটেন ও আমেরিকার দ্বিতীয় প্রজন্মের নারীবাদী ঐতিহাসিক যারা, হ্যাঁ, যারা নারীবাদী ঐতিহাসিক, এই পৃথিবীর বুকে মানে নারীরা কি কি কাজ করেছে, কত বড় জায়গায় গেছে, তাদের কি অবদান আছে, সেই বিষয়গুলোকে এরা আলোচনা বা চর্চা করতে শুরু করে। 1977 প্রকাশিত জোয়ান কেলির ডিড উইমেন হ্যাভ রেনেসা, রেনেসা শব্দ অর্থ কি? নবজাগরণ, নবজাগরণ। কার লেখা? জোয়ান কেলির লেখা। ডিড উইমেন হ্যাভ রেনেসা ঐতিহাসিক ঘটনার বিষয়ে প্রথাগত ধারণার মূল ধরে নাড়া দিয়েছিল। 1986 গেডা লার্নারের দ্য ক্রিয়েশন অফ প্যাট্রিয়ার্কি তে মেসোপটেমিয়া সভ্যতার প্রেক্ষিতে সমাজে নারী নির্যাতনের মূল খোঁজার লক্ষ্য প্রয়াস করা যায়। নারী নির্যাতনের যে কারণ সেটা খোঁজার চেষ্টা করে কে? গেডা লার্নার, দ্য ক্রিয়েশন অফ প্যাট্রিয়ার্কিতে, মেসোপটেমিয়ার সভ্যতার যে ব্যবস্থা মেসোপটেমিয়াতে। ভারতেও নারী ইতিহাস বিষয়ে বিভিন্ন গবেষণাপত্রের গ্রন্থের মধ্যে নীরা দেশাইয়ের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, জেরাল্ডিন ফোর্বসের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, B.R. নন্দর দ্য ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি, ফ্রম পর্দা টু মডার্নিটি, যেটা বললাম পর্দা প্রথা। আচ্ছা, M.N. শ্রীনিবাসের দ্য চেঞ্জিং পজিশন অফ ইন্ডিয়ান উইমেন, আ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, কমলা বাসিনের হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি, হিরণময় বন্দ্যোপাধ্যায়ের ভারতের নারী মুক্তি আন্দোলন। এই নামগুলো কিছু কিছু মনে রাখতে হবে। এই চ্যাপ্টারটা একটু বেশি ইনফরমেটিভ আছে, প্রচুর তথ্য, হ্যাঁ, প্রচুর তথ্য। এই যে নামগুলো দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে, কারণ সাজেশন ভিত্তিক। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর প্রশ্ন প্রচুর হবে এখান থেকে, কারণ সব টপিকগুলোতেই তো প্রচুর রিসার্চ হয়েছে, আর সেই রিসার্চের যে বইগুলো এখানে দিচ্ছে। আজকে কত ডেট? কত? 23। ও সরি, আজকে 23 নেতাজির জন্মদিন, সুভাষচন্দ্র বসুর জন্মদিন নাকি? নেতাজি সুভাষচন্দ্র বসু।
ঠিক আছে, তো এতটা থাক আজকে এটুকু। আগে তো বাংলা পড়িয়েছিলাম নাকি, কি পড়বে এবার?